সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ ইউনূস উত্তপ্ত কড়াইয়ের উপর বসে আছেন। উত্তপ্ত কড়াই যে কোনো সময় তার পশ্চাদেশ এই কড়াই দিয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এদিকে মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে জুতা পেটা ও গ্রেপ্তারের জন্য ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ে। তুপের মুখে পড়ে ক্ষমতা হারাতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ আবারও ধ্বংসলীলার দিকে গিয়েছে। দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে। 2007 সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনীতি থেকে আরো একবার রণে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। বাংলাদেশে নুরুল হুদা তাকে যে জুতাপেটা করা হলো, এই জুতাপেটা করার যে সংস্কৃতি চালু হলো, যে অপরাধের জন্য তাকে জুতাপেটা করা হয়েছে, এই অপরাধে সেনা প্রধান থেকে শুরু করে কোনো তো জুতাপেটার আওতাধীন পড়ে যায় না। নুরুল হক, আমি যদি আপনার কাছে জানতে চাই, আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতোর মালা পরিয়ে, বাই দ্য ওয়ে একটু মনে করিয়ে দেই, তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো। একটা বয়স্ক মানুষ, আমাদের তো কিছু আদব কায়দা সভ্যতারও ব্যাপার আছে, আইন কানুন তো নাই দেখছি এখন। আমরা এরকম আর কতদিন সহ্য হবে? সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে, নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন, তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন। সেখানে পুলিশের প্রেজেন্স ছিল। সেটাকে আমরা কিভাবে দেখবো? মব শব্দটা বলা হয়েছে, মব তৈরি হয়েছে কি হয় নাই। এখন যদি আওয়ামী লীগের ভূমিকায় ইউনূস সরকারকে এনসিপি আনতে পারে, তাহলে 300 যুক্ত করে ওনারা 600 আসন পাবে। ইউনূস সরকারকে আওয়ামী লীগের মতো তৈরি করে। হ্যাঁ, একদিকে ডক্টর ইউনূসকে অনেকে আওয়ামী লীগের সাথে তুলনা করতেছে, অন্যদিকে দেশের রাজনীতির মধ্যে তুলপাড় ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, বর্তমানে সাবেক মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে জুতাপেটা করা নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য আসে এবং সেই তথ্যের মধ্যে ডক্টর ইউনূসের উপর অনেকে সরাসরি কেঁপে যায়, অনেকে রাজপথে নেমে আন্দোলন করে, আবার অনেকে তো সরাসরি কিন্তু আলটিমেটাম দেয় ডক্টর ইউনূসকে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং এই নিয়ে বর্তমান যারা নেতাকর্মী রয়েছে, সার্জিস হাসনাত সহ সমন্বয়ক উপদেষ্টা, তারা কি বলতেছে এবং আন্তর্জাতিকভাবে অনেক চাপ বাংলাদেশের মধ্যে বর্তমানে আসতেছে। আমেরিকা থেকে শুরু করে অনেকেই কিন্তু দেশের এই অবস্থা দেখে তারা কেঁপে গিয়েছে। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আমরা বরাবরের মতো আমাদের চিন্তায়, আমাদের অবস্থানে বিভক্ত হয়ে পড়েছি। আমি ফেসবুকে অত্যন্ত সংবেদনশীল মানুষকেও এই ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী অবস্থান নিতে দেখেছি। ঘটনা সেটা হচ্ছে, জনাব নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন, তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন। সেখানে পুলিশের প্রেজেন্স ছিল। সেটাকে আমরা কিভাবে দেখব? মব শব্দটা বলা হয়েছে, মব তৈরি হয়েছে কি হয় নাই, বা এটা বিপ্লবের সময়কার খুব গুরুত্বপূর্ণ গণপ্রতিরোধ, এইসব নানান শব্দ এনে অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। আমরা সেটাকে করবো কিনা? আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে, আমি দীর্ঘদিন থেকে বলছি, 5 অগস্টের পরে শুধু না, অনেক আগে থেকে বলছি, শেখ হাসিনার সময় বলছি। অবশ্যই একটু বলে রাখা ভালো, পোস্ট 5 অগস্ট অনেক বিপ্লবী সোকল্ড তৈরি হতে দেখছি। আমরা একটা সময় প্রায় একা লড়াই করেছি, অল্প কজন মানুষ। সেই জন্য বলছি যে আগে যারা খুব বেশি এসবে সরব ছিলেন না, তাদের মধ্যে এখন বিপ্লবী বা জেহাদি জোশ অনেক বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, নুরুল হুদা, বিশেষ করে 3টা কমিশন ছিল, প্রথম রাকিব, পরে নুরুল হুদা, পরে হাবিবুল আউয়াল। এই 3টার মধ্যে নুরুল হুদা বিভৎসতম লোক। ঘটনাচক্রে ওই দুজন, 14 আর 24-এর দুজনের ভয়ঙ্করভাবে ডাকাতিটা করতে হয় নাই, কারণ হচ্ছে ওই দুটা ইলেকশনসে বিএনপি পার্টিসিপেট করে নাই, সুতরাং রাতের ভোট বা অন্য কোনো কিছু তাকে ওইভাবে করতে হয় নাই। নুরুল হুদার হাত দিয়ে এটা হয়েছে। এক নুরুল হুদার অপরাধের ওজন কত আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন, আমি গতকালে একটা টক শোতে এভাবে বলেছিলাম, একটা মানুষ যদি 100 মানুষকে খুন করে, তার যদি আমরা বিচার করতে চাই, তার আগে নুরুল হুদাদের বিচার হতে হবে। নুরুল হুদাদের বিচার যদি করা না যায়, 100 খুনের খুনিকেও বিচার করার রাইট এই রাষ্ট্র রাখে না। আমি এভাবে বিশ্বাস করি। মৃত্যুদণ্ডকে যদি আমরা শাস্তি হিসাবে নেই, আমার আপত্তি আছে, অনেকেরই এই শাস্তিটা নিয়ে আপত্তি আছে, কিন্তু যদি ধরে নিয়ে যদি শাস্তি থাকে, নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয়ে যায়, আমি বিশ্বাস করি। একটা রাষ্ট্রকে জাস্ট ধ্বংসস্তূপে শেখ হাসিনা পরিণত করেছেন। অসংখ্য মানুষের মৃত্যু, গুম হওয়া, টর্চার, হয়রানি, এগুলো তো আছেই। এদেশের অর্থনীতি ধ্বংস করা, এদেশের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করা, এমন কোনো অপরাধ নেই গত 15 বছরে শেখ হাসিনা করেন নাই। এবং তার সহযোগীরা, সেটা যারা মূল সহযোগী, তারা অকল্পনীয় রকম বড় অপরাধ করেছেন। হাতে গোনা টপ সহযোগীর যদি আমরা হিসাব করি, তাহলে নুরুল হুদা আসবেন।
তিনি একটা কনস্টিটিউশনাল পোস্টে থেকে কি করেছেন 18 সালের রাতের ভোটের নির্বাচনের সময় আমাদের জানা আছে। ওই নির্বাচনের সময় খুবই অ্যাক্টিভলি কথা বলেছি, সো খুঁটিনাটি আমার জানা আছে। যারা জানেন না একটু দেখে নেবেন, জেনে নেবেন। মজার ব্যাপার হলো ওই বিভৎস উনি একজন ইতর লোকটার কমিশনে একজন মানুষ ছিলেন, মাহবুব তালুকদার, যিনি সরকার রক্তচক্ষু উপেক্ষা করেও কথা বলেছেন, জনগণের পক্ষে থাকার চেষ্টা করেছেন। হুদাকে নিয়ে কথা বলতে একটু আফসোস হলো, মানুষটা বেঁচে নেই, শেখ হাসিনা পতন দেখে যেতে পারলেন না, তিনি কিন্তু কথা বলেছেন। সুতরাং যদি একটা মানুষের মধ্যে ন্যূনতম সততা, ন্যূনতম দায়িত্ববোধ থাকতো, যা ঘটে গেছে 18 সালে, সেটা নিয়ে কথা বলতেন। এই কথা শুনে কেউ হাসবেন যে উনি আসলে নিজেই এটার পার্ট, উনি কেন কথা বলবেন, রাইট? কিন্তু ওপরে তো উনি একটা স্বাধীন কমিশনের প্রধান। যাই হোক, তাকে গ্রেফতার করার আলোচনায় আসি। আমি এই আলোচনাটা করলাম এই কারণে যে হুদাকে কেমনভাবে দেখি, সুতরাং তার যত শাস্তি হোক আইনি প্রক্রিয়া আমি সেটার পক্ষে আছি, এবং তাদেরকে গ্রেফতার করার কথা আমি বহুদিন থেকে বলছি। মাত্রই তো তাদেরকে নিয়ে মামলা করার কথা আসলো, ব্যবস্থা নেওয়ার কথা আসলো, কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি তথাকথিত বিপ্লব। তথাকথিত বলছি কারণ এটা বিপ্লব ছিল না কোনো দিন। প্রথম দিন থেকে ফাইট কয়েকজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে করে গেছে। আমি এখনও ওপেনলি করতে প্রস্তুত যেটা আসলে কোনোভাবেই বিপ্লব ছিল না, এটা একটা গণঅভ্যুত্থান ছিল। তো যাই হোক, বিপ্লবের নামে যে কোনো কিছু করাকে জায়েজ করার একটা চেষ্টা দেখছি আমরা। গতকালকার কথা বলছি, আমরা কি হুদাকে যা করেছে সেটা সমর্থন করি? কেউ বলেন যে এটা একটা দুর্দান্ত ডেটারেন্ট হতে পারে, ভবিষ্যতে আর কোনো প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের কাজ করতে সাহস পাবেন না নাকি। যাই হোক, প্রাথমিকভাবে আমরা একটু সংবিধান দেখি। সেটা হচ্ছে আর্টিকেল 35 এর 5 বলছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। কি জিনিস? যন্ত্রণা, নিষ্ঠুর, অমানবিকর বা লাঞ্ছনাকর দণ্ডও দেওয়া যাবে না এবং রকম আচরণও করা যাবে না। রীতিমতো আমাদের কনস্টিটিউশন বলছে। আমরা একটা টার্ম অনেকে শুনি, এটার মানে জানি না, হিউম্যান ডিগনিটি। বাংলা করেছি আমরা মানবিক মর্যাদা। মর্যাদা বলতে মান সম্মান মর্যাদা বুঝি না, এটা আসলে সেই মান সম্মান মর্যাদা না। হিউম্যান ডিগনিটি ইজ সামথিং ডিফারেন্ট। হট সিটে ডক্টর ইউনূস, একদিকে রাশিয়া, একদিকে চীন, আর একদিকে ভারত, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে ভূরাজনৈতিক একটা মাস্টার প্ল্যানের মধ্যে ডক্টর ইউনূস পড়ে গেছেন, এখান থেকে বাঁচার পথ তিনি নিজে বন্ধ করে দিলেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত। ডক্টর ইউনূস তিনি একটা উত্তপ্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে আছেন, যে কড়াই যে কোনো সময় তার পশ্চাদেশে আঘাত আনতে পারে। কিভাবে সেটা আমি বলছি, আপনাদের অনেকের হয়তো বা বিশ্বাস হচ্ছে না, আমি সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে নিয়ে আসছি। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস এই মুহূর্তে ক্ষমতার একদম উত্তপ্ত কড়াইয়ের উপর বসে আছেন, যে কোনো সময় তার পশ্চাদেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, একদম ছারখার হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীতে একটা মিথ প্রচলিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু, সে দেশের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না, অর্থাৎ তারা বন্ধু আবার তারাই শত্রু, মানে ডুয়েল গেম প্লে করে তারা একসাথে। পৃথিবীর ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলা দেশে তারা সামরিক কিংবা অর্থনৈতিক হস্তক্ষেপ করেছে, কিংবা তাদের দেশে সামরিক বেস ক্যাম্প করেছে, এই দেশগুলা থেকে তারা কিন্তু অনেক সময় ইতিহাস আপনারা যদি ঘেটে দেখেন, তারা পালিয়ে গেছে। তাদের স্বার্থ উদ্ধার হয়েছে কিংবা উদ্ধার হয়নি, কিংবা তাদের মনে হয়েছে যে এই মুহূর্তে এই দেশে থাকা তাদের জন্য পজিটিভ কিছু না, সেই জায়গা থেকে তারা কিন্তু পালিয়েছে। যথেষ্ট ইতিহাস আছে, এটা আমি আমার মুখের কথা দিয়ে বলছি না, এখানে যথেষ্ট ইতিহাস এবং খুব আপনার কি বলে ভাবগম্ভীর্যপূর্ণ ইতিহাস রয়েছে। এরপর সব থেকে স্পর্শকাতর যে বিষয়টা, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেই সব দেশে কালার রেভলিউশন, রঙিন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে সেই দেশের নিয়ন্ত্রণ নেওয়া, সেই দেশের উপর তাদের যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থ রক্ষার স্বার্থে তারা যে পাপের সরকারগুলোকে বসায়, সেই সরকারগুলো যদি তাদের সেই স্বার্থ উদ্ধার করে দিতে পারে, সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় তাকে ফেলে দেয় এবং চলে যায়। আর যদি উদ্ধার করতে না পারে, সেই ক্ষেত্রে তারা যে বিনিয়োগগুলা করে সেই দেশের সরকার পরিবর্তন করার নেপথ্যে, সেই বিনিয়োগগুলা কিন্তু তারা কোনো না কোনো ভাবে উঠানোর চেষ্টা করে, এবং সেই উঠাতে গিয়ে তারা কিন্তু সেই দেশের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। প্রথমত বিভিন্ন ধরনের অবরোধ এবং নিষেধাজ্ঞা দেয়, বিশেষ করে অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করে। 2010 ও 2020 বেলারুশে এরকম অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2002 সালে যখন ভেনেজুয়েলাতে অভ্যুত্থান ব্যর্থ হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল। এরপর রাজনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করা, যেমন সরকার বিরোধী বিভিন্ন দল, ইসলামিস্ট যে শক্তিগুলো রয়েছে, বিভিন্ন মিলিশিয়া তৈরি করা, এই ধরনের প্রতিক্রিয়া দেখে তারা সেই সরকারকে বিভিন্নভাবে দেখায় দেয় ফেলে। যদিও সেই সরকার কিন্তু তাদের নিয়ন্ত্রণে বসে থাকে বা তারাই তাদেরকে বসায়, কিন্তু ওই যে স্বার্থ যখন ক্ষুণ্ণ হয় বা স্বার্থ যখন রক্ষা করতে পারে না, তখন তারা এই জিনিসগুলো খুব প্রপার ওয়েতে করে থাকে। উদাহরণস্বরূপ সিরিয়ার যে মডারেট গোষ্ঠী, সেই মডারেট গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট করেছিল, সাহায্য সহযোগিতা করেছিল সিরিয়ার এই আজকের পরিণতির জন্য। সবশেষ সামরিক হস্তক্ষেপ অন্য কোনো ওয়েতে সৃষ্টি করে, অথবা প্রক্সি যুদ্ধ, যেমনটা বাংলাদেশ এই মুহূর্তে সেই প্রক্সি যুদ্ধের মধ্যে পড়ে গেছে। আমি এই জন্যই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস উত্তপ্ত কড়াইয়ের উপর বসে আছেন। উত্তপ্ত কড়াই, যে কোনো সময় তার পশ্চাদেশ এই কড়াই দিয়ে
জলে পড়ে ছারখার হয়ে যায়। মার্কিন সাময়িকী ফরেন পলিসির প্রতিবেদন, হট সিটে ডক্টর ইউনূস। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 1 বছর ধরে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়ে এলেও, এটা তত্ত্বাবধায়ক সরকার হবে না, এটা অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধানে নাই বললে চলে, বলতে নাই। নেতৃত্ব দিয়ে এলেও এখনো ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সংস্কার কার্যক্রমে ধীরগতি, অর্থনৈতিক মন্দা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব মিলিয়ে জন অসন্তোষ বাড়ছে। সেনাবাহিনী, বিএনপি ও ব্যবসায়ীদের আগাম নির্বাচনের দাবি ইউনূসের অবস্থানকে আরো জটিল করে তুলছে। মার্কিন সাময়িকী ফরেন পলিসির প্রতিবেদন, দেখেন বিশ্বের কিছু কিছু পত্রিকা রয়েছে, যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন, এই ধরনের পত্রিকা যখন একটা সরকারকে নিয়ে পজিটিভ কিংবা নেগেটিভ নিউজ করে, তখন সেটা নিঃসন্দেহে আপনাকে বুঝে নিতে হবে সেই সরকারের অভ্যন্তরে কিংবা সেই সরকারকে নিয়ে আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। এই যে বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো গভর্নমেন্টকে কালার রেভলিউশনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করে, তখন যদি তাদের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে না পারে, সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্টকে আর চিনে না। একদিকে রাশিয়া, একদিকে চীন, আরেকদিকে ভারত, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে ভূরাজনৈতিক একটা মাস্টার প্ল্যানের মধ্যে ডক্টর ইউনূস পড়ে গেছেন, এখান থেকে বাঁচার পথ তিনি নিজে নিজে বন্ধ করে দিলেন। তার যে প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার উপর থেকে সেটা ছড়িয়ে নেয়, সেই ক্ষেত্রে রাশিয়া, চীন কিংবা ভারত তাকে কোনোভাবেই টলারেট করবে না। তাকে রক্ষা করা তো অনেক বড় হিসাব। একেবারে নির্লজ্জ, নোংরা, মানে সমাজের কোনো রীতিনীতির তোয়াক্কা করে না। একটা ভালো কাজ, ভালো একটা ঘটনাকে কিভাবে পলিটিক্যাল ক্যাডাররা এবং রাজনৈতিক পরিচয় দিয়ে একটা বিশ্রীরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তার একটা নজির আমরা দেখলাম। এবং বিএনপি কি এখন এনসিপি এবং সমন্বয়কারীদের মতো হয়ে যাবে, সেই দায় নিতে বিএনপি নিবে। যে ঘটনা ঘটেছে এর দায় আমার ধারণা আজকে বিএনপি যে অভিযোগের মুখে এমনি চাঁদাবাজি, এইটা সেটা, দখলদারি, আজকেও দেখলাম পত্রপত্রিকা নিউজ 10% দখল করতে গিয়ে তাদের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সময় এই দায়িত্ব নিবে সাবেক সিইসি নুরুল হুদা। তাকে তার মুখের মধ্যে জুতার বাড়ি দেওয়া হচ্ছে, গলায় জুতার মালা পরানো হচ্ছে, তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। ঘটনা কি? ঘটনা ভালো ছিল, খুবই সুন্দর ছিল, এবং এটাই হওয়া উচিত ছিল। বিএনপি সাবেক 3 নির্বাচন কমিশনার সহ শেখ হাসিনা সহ 24 জনের নামে মামলা করেছে, দুপুরবেলা মামলা হয়েছে। আমরা এটাকে খুবই সাধুবাদ জানাতাম যে হ্যাঁ, পাগলেও বিশ্বাস করে 2018-তে একটা জঘন্য থেকে জঘন্যতর কলঙ্ক লাগিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়। এবং এই সিইসি নুরুল হুদা সহ অন্যান্য পর্বে যত আগে পরে 2013-24-এ যা নির্বাচন হয়েছে, তারা এই নির্বাচনগুলো আয়োজন হয়েছে, রাতের ভোট হয়েছে, মানুষবিহীন ভোট হয়েছে, তারপরে তারা বেহায়ের মতো বলেছে মানুষ ভোট দিয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিছু ঘটনা ছাড়া ভালো হয়েছে বলেছে। এগুলোকে একটা প্রয়োজনে নতুন আইন করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা, যেন ভবিষ্যতে আর কেউ এই মহান দায়িত্বে গিয়ে, প্রধান নির্বাচন কমিশনের মহান দায়িত্বে গিয়ে আর কেউ কোনো কৃষিবাদ, কোনো ভোট চোর, কোনো ভোট কারচুপির নির্বাচন করতে না পারে। হতেই পারতো, এবং বিএনপি আইনি পথেই ছিল। কিন্তু বিএনপির নাম নিয়ে এই যে কর্মকাণ্ডটা হলো, আমরা যা দেখতে পাচ্ছি ভিডিওতে, নুরুল হুদা তার বাসায় ছিলেন, পুলিশ যায়নি সেখানে, পুলিশের কোনো ব্যাপার নেই। আগে গিয়েছে বিএনপি নামধারী কিছু লোকজন, এবং বিএনপি নামধারী লোকজন গিয়ে এই নুরুল হুদাকে এইভাবে হেনস্থা করেছে। তারপরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করেছে। খবরটা এরকম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রোববার উত্তরা 5 নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে। দেখেন, আমরা বলছিলাম মব কি থামবে? আদতে থামবে? কি লক্ষণ? পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলছেন উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে দুপুরে শেরেবাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এর কয়েক ঘন্টার পর সন্ধ্যায় উত্তরায় কেএম নুরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটে। কেএম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল ব্যক্তি মব সৃষ্টি করে কেএম নুরুল হুদার বাসায় যান। এই সময় ডিম ছুড়ে মারার সময় তাকে নানাভাবে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কেএম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সেই কুখ্যাত নির্বাচন, রাতের ভোট, ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপি। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলে অভিযোগ করে আসছে দলটি। এটার অভিযোগের পর্যায়ে নেই, এটা বাস্তব সত্য, দিবালোকের মতো পরিষ্কার। 2018 ভোট বাংলাদেশে কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে না, শেখ হাসিনা বিশ্বাস করতেন। এটাও একটা অবাক করা মিরাকেল কাণ্ড। কিন্তু আমি বলছি যেভাবে নুরুল হুদাকে নিয়ে যাওয়া হলো, পুলিশ গিয়ে ধরে আনতো, মামলা হয়েছিল, সরকার স্ট্রং জায়গায় থাকলে সবাই সেলুট জানাতো। এরকম চোর একটা নির্বাচন কমিশনার এত বড় অপরাধের ভাগী হবে, যে কেউ এটাকে সমর্থন করতো। 2018 ভোট কেউ মানে না। এই বাংলাদেশে সবচেয়ে বড় আওয়ামী লীগারটা যে, সেও ওই ভোট মানে না, হাসে, মুচকি মুচকি হাসে, এবং কিছু লোক এনজয় করে, আরে ক্ষমতায় তো গেছি যেমনি হোক, তার শাস্তি হতো। কিন্তু নুরুল হুদাকে এইভাবে ধরে এনে জুতা মেরে, ডিম মেরে যেই দায়িত্ব, এটা বিএনপির কাছে বন্ধায় না? বিএনপির জন্য এটা লজ্জাজনক না? বিএনপির জন্য, আগামী ভবিষ্যতের জন্য, বিএনপি যাদেরকে সমালোচক বলা হয়, জামাত যদি বলি বা বিএনপি প্রতিদ্বন্দ্বী বলি, ইভেন আওয়ামী লীগ ঘরানা যদি বলি, তারা কি বলবে? ওই যে বলি যে লুটপাট করে, চাঁদাবাজি করে, ক্ষমতায় যাওয়ার আগেই এখনো তাই শুরু করেছে, সেটাই লক্ষণ। এবং মবের দায়িত্বটা তারা ট্রান্সফার করে নিয়েছে। শেখ হাসিনার সময় 3টি নির্বাচনের মধ্যে আমি সবসময় বলি 2018 নির্বাচন ছিল সবচেয়ে জঘন্যতম
একেবারে নিকৃষ্ট মানের একটি নির্বাচন। কেন বলছি? 3টা নির্বাচনের মধ্যে 14 এবং 24, দ্বাদশ এবং 2014 সালে যে নির্বাচন, দুটি নির্বাচনে বিরোধী দল ছিল না, একমাত্র বিরোধী দল ছিল 18 সালে। যে নির্বাচনটা ভালো করতে পারলে আওয়ামী লীগের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো, কিন্তু বিরোধী দলকে টেনে এনে এই ধরনের জালিয়াতি নির্বাচন যে হইতে পারে, সেইটাই একটা মানে একটা কি বলবো চরম একটা উদাহরণ হচ্ছে 2018 সালের নির্বাচন। যেই নির্বাচনের দিনের ভোটের যে রাতে নিয়ে আসতে পারে, তার অন্যতম কারিগরদের মধ্যে একজন KM নুরুল হুদা, তার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে আদালতে কি অদ্ভুত তার কথাবার্তা, কি অদ্ভুত বয়ান, যে তার কিছুই করার নেই, যে নির্বাচন কমিশনের ছোট জনবল, সেটা দিয়ে তো নির্বাচন হয় না, এই জন্য প্রশাসন দায়ী, পুলিশ দায়ী, আদালত দায়ী, সব দায় হচ্ছে অন্যদের উপর, নির্বাচন কমিশনের না। আরে সারা একটা মূর্খ বাংলাদেশের সেও জানে যে এটা একটা জঘন্য নির্বাচন হয়েছে, এটা মানে দিনের ভোটটা রাতে চলে গেছে, সারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সবাই টের পাচ্ছে। আর উনি BMW-তে চড়ে তিনি যান হচ্ছে নির্বাচন কমিশনে, একটা থার্ড ক্লাস টাইপের একটা অফিসার, যে ভালো কোনো আমলাও না, সে টের পায় না, তার কমিশন টের পায় না। মাহবুব তালুকদার, তার কমিশনের একজন কমিশনার, নির্বাচন কমিশনার, সে টের পায়। তাকে একঘরে করে রেখে বাকিগুলি কুচুকরি মহল, এরা ওই সরকারের সাথে লাইন করে এই নির্বাচন করে নির্বাচনে 12টা বাজানো, দেশের 12টা বাজানো। আর আজকে উনি কি সুন্দর, আজকে একটাই তার প্রতি সহানুভূতি, জুতার বাড়ি খেয়েছে। জুতার বাড়ি খাওয়াতে সবাই একটা বিব্রত, না এটা কেমন, এটা তো ঠিক হলো না, এগুলো না। দেখলাম সালাউদ্দিন আহমেদও বলছে যে মব জাস্টিস কোনোভাবেই প্রত্যাশিত না, আমরা আইনের শাসন চাই, সব ভালো। কিন্তু ওই সময় কি মনে হচ্ছিল? ওই সময় তো মনে হচ্ছিল যে এই লোকটারে একেবারে মানে কি বলে, মানে যদি উল্টা করে গাছের সঙ্গে ঝুলায় পিটানো যাইতো, তাহলে বোধহয় মানুষের আশ মিটত। সবাই বুঝতে পারলো এর কোনো বিবেক বোধ কিচ্ছু নাই, যে একটা দুঃখ প্রকাশ করে যে ভাই আমি সরি, এই নির্বাচন হয়েছে, আমি এই নির্বাচনে দায় নিলাম না, আমি পদত্যাগ করলাম না। ওনারা পদত্যাগ না, ওনারাও সেই মানে দলীয় সরকারের মতন প্রত্যেকটা, দেখেন একটা সাংবিধানিক পদে একমাত্র SK সিনহা বিপদে পড়ছিল, কি কারণে যাই না, এছাড়া বাকি একটা সাংবিধানিক দায়িত্বে কেউ রিভোল্ট করেনি, বিদ্রোহ করলো না, বললো যে না এটা আমি পারবো না। এমন মেরুদণ্ডহীন নপুংসক লোকগুলোকে বেছে বেছে শেখ হাসিনা নিয়োগ দিচ্ছে। তো বিতর্কিত নির্বাচনের জন্য আইন অনুযায়ী কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক CEC KM নুরুল হুদা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এই মন্তব্য করেন তিনি। 4 দিনের রিমান্ড দিয়েছে। এগুলিতে কি এগুলির একটা বিশেষ আদালত করে এগুলির একটা মানে পানিশমেন্ট, আজীবন কারাগারে থাকবে। কারাগারে এদেরকে দিয়ে ওই যে মানে কারাগারের অভ্যন্তরে কিছু ভোটের করতে হবে, সেই ভোটগুলো সুষ্ঠু করতে পারে কিনা ওটার একটা পরীক্ষা নিতে হবে সারাক্ষণ এদেরকে দিয়ে। ওই কারাগারের ভোটের হচ্ছে ওরা হচ্ছে CEC হবে। এর আগে রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক সাবেক এই প্রধান বিচারপতি ইলেকশন কমিশনকে প্রশ্ন করেন, আপনি শপথ ভঙ্গ করেছেন কিনা? জবাবে তিনি বলেন, না, শপথ ভঙ্গ করিনি। এ সময় তিনি বলেন, 5 জন লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়, 16 লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি তো শপথ নিয়েছেন ফেয়ার ইলেকশন দিবেন, ভোটের অনিয়মের কারণে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তখন তিনি বলেন, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন, হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে, নির্বাচন কমিশন কিছুই করতে পারে না, নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না। কি সুন্দর ফুটফুটে বয়ান। শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে কি ইসরায়েল পরাজয় বরণ করে নিল, কিংবা পরাজয় মেনে নিতে চাইছে, পরাজয় মেনে নিতে চেয়ে এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে, এমনই আভাস দিয়েছে, এমনই নিউজ করেছে আমেরিকা ভিত্তিক একটি গণমাধ্যম। আমেরিকা ভিত্তিক সেই গণমাধ্যমের নিউজটাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রায় সব গণমাধ্যমে এই খবরটি শিরোনাম হয়েছে। গতকালকে গত রাত থেকে এই খবরটি নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে। এই খবরটি যখন আলোচনায় এসেছে তখন পর্যন্ত গত রাতেও আমরা দেখেছি ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে, কুয়েত, ইরাক সহ বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটিতে, অন্তত 11টি সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে, বোমা হামলা করেছে। এবং সেটার পরিপ্রেক্ষিতেই মনে হচ্ছে যে ইসরায়েলকে নিয়ে এই যে আমেরিকান গণমাধ্যম যে খবরটা দিচ্ছে, সেই খবর বাস্তবতা নাও পেতে পারে। ইসরায়েল ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ বন্ধ করার।
কি চাচ্ছে তারা, কি হতে চলেছে, ইসরায়েল কি পরাজিত হয়েই গেল, সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবে। বলছিলাম ইসরায়েল যুদ্ধবিরতির অর্থাৎ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে, এমন খবরই দিচ্ছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল এই খবরটি নিশ্চিত করেছে। কি বলা হচ্ছে সেখানে সেটা আগে জেনে নেওয়া যাক, চলুন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল। মূলত ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসরায়েল এই কথা জানিয়ে দিল। আরব ইসরায়েল কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 তাদের খবরে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারে প্রত্যাশা ইসরায়েলের। আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন ইসরায়েল এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই এই অভিযান শেষ করতে চায় না। অর্থাৎ ইসরায়েলের বরাত দিয়ে আমেরিকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্র দিয়ে ইরানকে খবর দিয়েছে। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা স্বীকারও করা হয়েছে যে এরকম একটা বার্তা এসেছে, ইসরায়েল এই যুদ্ধের পরিসমাপ্তি চায়। কিন্তু ইরান যখন এই রকম আহ্বান ইসরায়েলের পক্ষ থেকে এসেছে, আমেরিকার পক্ষ থেকে এসেছে, তখন ইরান সাড়া দেয়নি। ততক্ষণে আমরা দেখেছি মার্কিন বিভিন্ন সামরিক ঘাঁটিতে, সেই খবরটাও আপনারা দেখে নিতে পারেন, মার্কিন বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কাতার ইরাককে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিস্ফোরণের শব্দ। এই খবরটি এসেছে গতরাতে চমক হিসেবে। মুহুর্মুহুর আক্রমণের ঘটনা ঘটছে এবং আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের যে মানুষ, তাদের যে জনগণ, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। উল্টো বার্তা দুদিন আগেও আমরা দেখেছি ইরান এক ধরনের নতজানু নীতিতে রয়েছে। ইরানের প্রধান খামেনি তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, যুদ্ধকালীন ক্ষমতা উত্তরসূরি কে হবে সেগুলো নির্ধারণ করে ফেলেছেন। এক ধরনের মানে নৈতিক পরাজয় হয়েছে এরকম যখন মনে হচ্ছিল, তখন ইসরায়েলের পক্ষ থেকে এই আহ্বান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান নতুন একটা কৌতূহল জন্ম দিল। সেই কৌতূহল হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধ বোধহয় আর চালাতে চাইছে না। তাই ইরানের প্রতি আহ্বান যুদ্ধ থামানোর। কিন্তু ইরান কি থামবে? আমার মনে হয় না যে ইরান থামবে। ইরানের এখন এটা জেদের পর্যায়ে চলে গেছে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাইকা দামি প্রার্থী দেওয়া 300 আসনই তাদের ছিল। আবার যে সংরক্ষিত নারী আসন ছিল 50টা, সেটিও তাদের ছিল, 350 তারা পাইছে। তাহলে এখন যদি আওয়ামী লীগের ভূমিকায় ইউনূস সরকারকে এনসিপি আনতে পারে, তাহলে 300 আরও 300 যুক্ত করে ওনারা 600 আসন পাবে। আওয়ামী লীগের ফেলে দেওয়া আসন এবং নিজেদের এই যে ইউনূস সরকারকে আওয়ামী লীগের মতো তৈরি করে এই 300 আসন, ওনারা 600 আসন পাবে আমরা মনে করি। আর যদি মনে করি না সরকার নিরপেক্ষ একটা নির্বাচন দিবে, তখন দেখা যাবে মেম্বারের ভোট এনসিপি পাই কিনা। সেই বিষয় নিয়ে আমরা একটু মন্তব্য রাখতে চাই যে মেম্বারের ভোট পাবে কিনা। নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই হাসনাত আব্দুল্লাহকে বলেছে যে মেম্বার ইলেকশনের বিষয়ে। আমি আর ওই তর্কে বিতর্কে যেতে চাই না তাদের মতো করে। তো এখন তারা আবার 300 আসন চায়। আমি জানি না কোন স্বপ্ন ওনারা দেখেছেন, কোনো ওহী নাজিল হলো কিনা কোনো পার থেকে, যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আছে সেখান থেকে শেখ হাসিনা আবার কোনো ওহী পাঠাইলো কিনা আমি জানি না। তবে আমার মাঝে মধ্যে সন্দেহ লাগে। বিগত সময়ে আমরা দেখতে পেরেছি অনেক ওহী নাজিল হয়েছে, এরকম কোনো ওহী নাজিল হইলো কিনা আমরা জানা নাই আর কি। তবে সুষ্ঠু নির্বাচন হলে দেখা যাবে কারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, কাদেরকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে। সেটা এনসিপি হোক, আমাদের কোনো আপত্তি নাই তো, আমাদের আমজনতার দল থেকে হোক আপত্তি নাই তো, বিএনপি থেকে হোক, জামাত থেকে হোক, এবি পার্টি থেকে হোক। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে সাবেক মুক্তিযোদ্ধা নুরুল হুদার এই বিষয়কে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলে, অনেকে মানে এর পক্ষে কথা বলে, বিপক্ষে কথা বলে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।